জবাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন কার্যকর হলে ব্যাহত হবে জ্বালানি সরবরাহ, বাড়বে দাম। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা। আগামী সপ্তাহ থেকে ফিরতে শুরু করবেন আটকে পড়া বাংলাদেশিরা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, আছেন ডিবি হেফাজতে। ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি নেতাদের। নিবন্ধনের জন্য ইসিতে 147টি দলের আবেদন। শাপলা প্রতীক চায় এনসিপি। নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। নির্বাচনে জয়ের প্রত্যাশা। জুলাই হত্যাযজ্ঞের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল, বললেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে গুরুত্ব, সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎ। অংশগ্রহণমূলক ভোট চায় জাপান। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। দুর্বল প্রতিষ্ঠানের কারণে বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছেন অর্থ উপদেষ্টা। ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। 2 সপ্তাহ সময় নেয়ার দুদিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে দেশটি। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে হামলা চালানো হয়েছিল। এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime, the world's most dangerous weapons. 3টি পরমাণু স্থাপনায় হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। পর্যবেক্ষণ সংস্থাও পারমাণবিক স্থাপনার আশেপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আলামত পায়নি। মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের বিরুদ্ধে একটি বিপজ্জনক সামরিক অভিযান ও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। এই কাজের দায়ভার ট্রাম্প প্রশাসনকে একাই বহন করতে হবে এবং এর কঠিন পরিণতি কেবলমাত্র যুক্তরাষ্ট্রকেই ভোগ করতে হবে।
of its actions. যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী বাহিনী বলেছে তারা ওয়াশিংটনকে এমনভাবে পাল্টা জবাব দেবে যে তারা অনুশোচনা করতে বাধ্য হবে। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। কৌশলগত প্রণালীটি বন্ধের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। বাণিজ্য বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম সপ্তাহেই জ্বালানি তেলের দাম ৮০% পর্যন্ত বাড়তে পারে, যার প্রভাব পড়বে বাংলাদেশের শিল্প কলকারখানা সহ সব খাতে। যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরই মধ্যে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত প্রণালীটির বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি জানান, যুক্তরাষ্ট্রের হামলা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০% পর্যন্ত বেড়ে যেতে পারে। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে হরমুজ প্রণালী দিয়ে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৪৮৭ কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬৭ কার্গো কাতার থেকে এবং ওমান থেকে এসেছে ১২২ কার্গো, অর্থাৎ চাহিদার ৮০% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও ৫৬ কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে ৪৬ কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলে প্রায় ২০% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ৭০%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় উদ্বেগ জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন মুখপাত্র শাহ আসিফ রহমান। আগামী সপ্তাহের শুরুতেই দেশে ফিরবেন ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল। এরপর পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না আমেরিকা। যুদ্ধের তীব্রতা বাড়বে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। জুম্মন সাদিক জাভলিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের ৩ স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তাদের মতে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয় সেটার সাথে খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান, হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প। কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো ইয়ে হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদত দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিক। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক সিইসি একেএম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিলে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। বিতর্কিত নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। একই সঙ্গে ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে দলটির নেতারা। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেফতার হলেন সাবেক সিইসি কেএম নুরুল হুদা। রোববার সন্ধ্যায় উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দেয় তাকে। পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিইসিকে। পুলিশ বলছে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলার 9 নম্বর আসামি কেএম নুরুল হুদা অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। এর আগে সকালে বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দেয় বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি দল আবেদন করেছে। এদিন নিবন্ধনের আবেদন জমা দিয়ে শাপলা প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষতার ভিত্তিতে সিদ্ধান্তের আহ্বান জানিয়ে ভোটে জয়ের আশা প্রকাশ করেছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এদিন নিবন্ধনের আবেদনের হিড়িক পড়ে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বিভিন্ন দলের নেতাকর্মীর পদচারণায়।
আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে শাপলা চান নেতারা বলেন, আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন তারা। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। দলের প্রতীক হিসেবে আমরা শাপলা চেয়েছি। আমরা আশা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তাদের দলের প্রতীক হিসেবে, আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা আমাদেরকে বরাদ্দ প্রদান করবে। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দল জনতা পার্টি বাংলাদেশ নিবন্ধনের আবেদন জমা দেয় নির্বাচন কমিশনে। হাতি প্রতীক চেয়েছে নির্বাচনের জন্য। দলের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিনিময়ে আগামী দিনের বাংলাদেশের যে পথ চলা এবং আগামী দিনের বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা সকল শর্ত প্রতিপালন করেছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো। এটা আমাদের ঐকান্তিক আশা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জনতার দল চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা চালু করার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি করার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে, সব মিলিয়ে প্রায় 150 আবেদন জমা পড়েছে নতুন দলের নিবন্ধনের জন্য। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে না, পাল্টানো মানে ভালো দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত সাইদা শ্রীনিচের সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক শেষে
একথা বলেছেন নেতারা। সকালে রাজধানী মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও শিল্প, বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। শেখ হাসিনা সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে দীর্ঘ আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর নিজস্ব ফোরামে আলোচনার জন্য তাই 2 দিন মুলতবি করা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠক। জুলাই মাসের মধ্যে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনার জন্য 2 দিন বৈঠক মুলতবির কথা জানান তিনি। বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম, এই 3টি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়েছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মত ভিন্নতা আছে। উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন, তখন এগুলো আলোচিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। ধর্মনিরপেক্ষতা, এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। 4 মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না, কারণ এটা বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না। তবে বিএনপি, জামায়াত 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপিও। একজন স্বৈরাচারী হয় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা, এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত প্রথম ধাপে 45টি অধিবেশন শেষে চলতি মাসে 2 তারিখে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারে ঐক্যবদ্ধ জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স ডের আয়োজনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন বাংলাদেশের আইনজ্ঞরা। বক্তব্য রাখেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল। সেমিনারে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেন প্রধান বিচারপতি। To that end, I reiterate with utmost urgency the need for establishing a separate secretariat for the judiciary. সম্মতি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, হস্তক্ষেপ, জবাবদিহিতা, স্বাধীনতা নিশ্চিত করবে পৃথক সচিবালয়। A separate secretariat would grant the judiciary the structural autonomy to adjudicate without external pressure. It is also commendable that as part of the reforms, the Supreme Judicial Council has been made fully operational, ensuring judicial accountability and independence. প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই শহীদ, আহতরা যে সুযোগ তৈরি করে দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। The sole way to discharge this burden is to ensure justice for the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. Today, the nation stands united in its determination to hold the perpetrators accountable. In pursuit of this goal, 2 international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. এ সময় বিচার বিভাগকে স্বাধীনভাবে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The fate of these crucial aspirations and initiatives depends entirely. নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বলেছেন, পুরনো পথেই হাইওয়ে হয়। বিকেলে সচিবালয়ে বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা। এবার সংসদ না থাকায় রোববার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পেল বাজেট। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় $230 কোটি পাচ্ছে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না। এবারের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। এটি আর থাকবে না বলে জানানো হয়। এ সময় সুইস ব্যাংকের টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান উপদেষ্টা। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না। এটা চিন্তার উদ্বেগ করে আর কি, সুইস ব্যাংকে করে টাকা চলে গেল। তবু কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি, আমরা ওইটা আলাপ করেছি, এসিসি দেখবে, ব্যাংক দেখবে এবং অন্য হিসেবে আমরা দেখছি। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। খেলবো সকল অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বিগত সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অর্থ পাচারের অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এই আসামি তার সম্পদ বেহাতের চেষ্টা করছেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। রোববার সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় 13 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন সাবেক এমপি জনাব শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দ করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাতে স্থিতির পরিমাণ প্রায় 13 কোটি টাকার মতো ছিল। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং 3 কোটি টাকার বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বে না বলে সাব জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে হল পরিদর্শনের আলটিমেটাম দিয়েছেন তারা। দুপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিরসনের 5 দফা দাবি নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করে কলেজটির অধ্যক্ষ বলেন, এই সমস্যা একদিনও সমাধান সম্ভব নয়, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন তারা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।